নমস্কার বন্ধুরা, সিরিয়ালের 7 কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা 7 কাহান নিয়ে। হ্যাঁ, ওইটাই তো দেখা যাচ্ছিল যে ঝিল তো চলে গেছিলো। তবে একটা কথা বলতে হবে যে এত লাউডস্পিকার জোরে গান বাজালো, নাচ গান করলো, তো স্বাক্ষর বাড়ির স্বাক্ষর বাবা মা সবাই, ওর কাকা কাকি সব কি কুম্ভকর্ণ নাকি? না না, ঘুমের ওষুধ খেয়ে খেয়ে সব ঘুমায় যে এত চিৎকারও কারো ঘুম ভাঙলো না, আর সবাই মিলে ঝিলকে দোষ দিল। তবে হ্যাঁ, স্বাক্ষর বাবা বলল যে ঝিলে নিজের অধিকারে এই বাড়িতে আছে, আর ঝিলকে যদি কেউ এই বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করে তো তাহলে ঝিলের সাথে আমরাও চলে যাব। সে যাই হোক, আর মিনুকে বলল যে তুমি চিন্তা করো না, আমি আছি, আমি থাকতে তোমার মেয়ের কোনো অসুবিধা হতে দেব না। অবশ্য উনি থাকেনি বা কতটা, ওনাকে তো সিরিয়ালে দেখাই যায় না। ছেলের ভাত কাপড়ের অনুষ্ঠানেও উনি নেই তো ওনার থাকা না থাকা কোনো উনি থাকলে হয়তো কিছুটা আটকান কথা বলে ডায়লগ দিয়ে কিছুটা, তো উনি না থাকলে তো এমনি তো ঝিলের উপর অত্যাচারটা তো আর কম হয়ে যায় না, অত্যাচার হতেই থাকে। যেমন এইটা হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানে। আমি সবারই সংলাপগুলো আজ বলতে চাই না, কারণ ওদের সংলাপগুলো বলার মতন কিচ্ছু নেই। আমার শুনতেই ইরিটেটিং হচ্ছিল, তো আমি সংলাপগুলো বলবো কি করে। ঝিলের ভাত কাপড়ের অনুষ্ঠান হলো, শূর্পণখা চৈতি এসে হাজির। হ্যাঁ, তারপরে আমি ওইটাই চৈতিকে দেখে একদম স্বাক্ষর মা, স্বাক্ষর ওই শতরূপা মেজমণি একদম গদগদ হয়ে গেল। যে মেয়ে তোদের ছেলেকে থানাতে জেলে বন্দি করতে যাচ্ছিল, হাজতবাস করাতে যাচ্ছিল, সেই মেয়েকে এত গদগদ বাস্তবের লোকে হয়? এটা তো অবাস্তব। মানছি ঝিলকে ওরা মেনে নেয়নি ঠিকই, ঝিলের উপর রাগ থাকতেই পারে ঝিল কাজের বাড়ির, কিন্তু তা বলে চৈতি যেটা করেছে তার জন্য এরা খুশি গদগদ, নিজের ছেলের থেকে বেশি চৈতির উপর টান। আমি তো বাস্তবে এমন দেখিনি। হয়তো ঝিলের উপর রাগ থাকতেই পারে, কিন্তু তা বলে চৈতি যে ওর ছেলেকে হাজতবাস করাতে চাইছিল, তো কোনো মা সেটা মেনে নিতে পারে? এলজি সিরিয়ালের সব কিছুই সম্ভব, এটা কোনো বাস্তব সিরিয়ালেই নয়, এলজি কোনো বাস্তব চিন্তা ভাবনাই নাই। যাই হোক, চৈতিকে দেখে গদগদ, আর আমরা দর্শকরাও বুঝে গেছি চৈতি এসছে তো এই ভাত কাপড়ের অনুষ্ঠানটাকে পণ্ড করবেই। আর সেটাই হলো, ভাতের থালাটাকে ধাক্কা মেরে ফেলে দিল চৈতি, পা কেটে গেল ঝিলের। আর ঝিলের পা যখন কেটে গেল, সুবলা কিন্তু বুঝতে পেরেছিল। সুবলা বলছিল যখন পড়ে গেল ভাতের থালাটা, তো আবার ঝিলকে এক্সকিউজ করলো কি, যে তুমি ঝিলকে এক্সকিউজ করে দিলে যে তুমি কেন ভালো করে শক্ত করে ধরনি। আর সাক্ষ্য হাঁদা নাকি, সাক্ষ্যও তো দেখতে পেল। আর সাক্ষ্য আবার কি বলছিল যে চৈতি, আমি সেদিন তোর কথাগুলো সবারই সামনে না বললেও কিন্তু কি করব, কেন তুই এই কথাটা বলতে গেলি? চৈতির পর্দাফাঁস করা জরুরি ছিল, আর না হলে মানে চৈতি যা খুশি করে যাবে। এই তো দেখছি যে ঝিল এই ঝানাকের মতন এ রং বদল না শুরু, গিরগিটির মতন রং বদলতে লাগলো সাক্ষ্য। চৈতিকে যখন তুই পছন্দ করিস না, ঝিলকে ভালোবেসে বিয়ে করেছিস, তখন চৈতিকে অত তোষামোদটা না করলেও চলবে, এটা দর্শকদের ভালো লাগছে না নিয়ে। তারপরে যাই হোক, হ্যাঁ, সুবলা তো বুঝে গেছিলো। সুবলা আবার বললো আমি নিয়ে আসছি ওষুধটা, আর বললো যে যখন বললো ভাতের থালাটা চৈতি বলছে আমি তুলে দিচ্ছি, তখন সুবলা বললো যে না দিদি থাক, আমি আছি না, এই বাড়ির কাজের লোক। ও তো বুঝতেই পেরেছিল যে কিসের জন্যে। নিয়ে সুবলা তুলে দিল ভাতের থালাটা। যাই হোক, ভাত কাপড় তো হলো। তবে একটা কথা, যে বিয়েটা তোমরা মেনে নাওনি তার ভাত কাপড়ই বা করাচ্ছ কেন? হ্যাঁ, মানছি সুদর্শনা, তো সুদর্শনার মতেই যে এই বাড়ির লোকরা চলে সেটা তো হয় না। হ্যাঁ, তো এইসব দেখিয়ে নি পরে দর্শকদের। কোরা পাখিতে এটাই হয়েছিল, কোরা পাখিতে এই জিনিসটাই হয়েছিল। হ্যাঁ, এটা কোরা পাখি সিরিয়ালের কপি পেস্ট। ভাত কাপড়ে যেমন ওইখানে আমন যে ছিল হিরোইন, তাকে ফেলে দেওয়া হয়েছিল, এইখানে ঝিলের ভাত কাপড়ের অনুষ্ঠান প্রথমে তো ভাতের থালা ফেললো, এইবারে ব্রাহ্মণদেরকে খেতে দিতে যাবে, সেইখানে হয়তো চৈতির ল্যাং মেরে দিবে,
কিংবা ঝিলের কাপড় ধরে টানাটানি করবে, ঝিলও খাবারের থালা নিয়ে পড়ে যাবে, এটাই দেখতে চাইবে, এটাই দেখতে পাবো আমরা আগামী এপিসোডে। কেন এই রাইটারের এমনি সস্তা বকবাস, এই বস্তা পচা গল্প ছাড়া তো মাথায় আসে না, কোনো ভালো কিছু তো চিন্তাধারা নেই। যখন ভাত কাপড় হচ্ছে সব কিছু, এই যে এগুলো তো অপমান, এইগুলো দেখিয়ে দেখে ভাত কাপড়ের মানে রিচুয়ালটা, ভাত কাপড়ের যে রিচুয়ালটা থাকে সেটাকেই অসম্মান করা হয়। তো প্রত্যেকটা সিরিয়ালে এইসব রিচুয়ালের অসম্মান দেখা যায় না, এগুলো পরম্পরা চলে আসছে মানুষের, শুরু থেকেই চলে এসছে। আর তুমি সিরিয়ালের লেখিকা বলেই প্রত্যেকটা সিরিয়ালে তুমি এই নোংরামিটা করবে, সেটা তো মানা যায় না। রিচুয়াল মানে একটা পুজো, মানুষ যারা হিন্দু ধর্ম যারা থাকে, যারা বাঙালি ধর্মে, বাঙালিদের এটা হচ্ছে একটা রিচুয়াল। এটা রিচুয়াল মানেই হচ্ছে পুজো, যে পরম্পরা জেনারেশন বাই জেনারেশন চলে আসছে। আর সেইটাকেই বারবার সিরিয়াল বলেই, যে সিরিয়ালের মনোরঞ্জন করতে হবে দেখেই যে এটাকে অপমান করতে হবে, এটার কোনো মানে নেই। কেন কি এটা অপমান করা উচিতও না। প্রত্যেকটা সিরিয়াল, আর সবাই তো জানে যেটা, আর এমন তো নয়, মানে এটা হচ্ছে সস্তা বস্তা পচা মানসিকতা। প্রত্যেকটা সিরিয়ালে, যেমন কোরা পাখিতে দেখেছিলে, এই সিরিয়ালটা হচ্ছে কোরা পাখির কপি পেস্ট। আমি প্রথমে ভেবেছিলাম কুসুমদোলার কপি পেস্ট হবে, তবে কুসুমদোলা এর থেকে ভালো ছিল, এমনি জিনিসটা হয়নি। যাই হোক, এইখানে তো ঝিলের অনেক হেনস্থা লেখা আছে, যেটা হলো, আর যখন ঝিলের পাটা কেটে গেল থালাতে, সাক্ষ্য যখন ওর ব্যান্ডেজ করতে যাচ্ছে, তো ওর মা আবার কি বলছে, পদসেবা করো। তুমি কেমন মা? একটা মেয়ের কেটেছে, সেই কষ্টটা তুমি বুঝতে পারছো না? হোক না, তোমার পছন্দর সে নাও হতে পারে, কিন্তু তুমি ছেলেটাকে তো খুব ভালোবাসো নিজের, তো নিজের ছেলেরকে যদি মায়ে ছেলেকে এত ভালোবাসে, তো ছেলের ভালোবাসাটার উপরে এত ঘেন্না থাকবে, এটা তো মেনে নিয়ে যায় না। এটা তো বাস্তব নয়। আমার ছেলেকে আমি খুব ভালোবাসি, তো নিশ্চয়ই আমার ছেলে যদি আমার বৌমাকে খুব ভালোবাসে, তো নিশ্চয়ই মায়েরও তো মনটা পড়বে কি না ছেলের ভালোবাসা। যে মা নিজের ছেলেকে সত্যিকারের ভালোবাসবে, সে ছেলের সব কিছুই মেনে নেবে, তার ছেলের ভালোবাসার সব জিনিসকেই ভালোবাসবে। এইখানে স্বাক্ষর মা শিল্পী নামের কলঙ্ক, রায়পূর্ণা, এ নাকি শিল্পীরা কত উদার মনের হয়, কিন্তু এ তো কুটিলে ভর্তি। আর শতরূপা, এটা তো কুটিলের অ্যাক্সেস, হ্যাঁ, এটা তো জানাই যায়। এইবারে দেখা যাচ্ছে যে ভাত কাপড়ের অনুষ্ঠানের থালামালা পড়ে গেল, সে তো কেটেই গেল। তারপরে সব বসে আছে, বলছে, এদিকে ঝিলের স্বাক্ষর মা বলছে পদসেবা করো। তারপরে চৈতি এলো ব্যান্ডেজ করতে, বলে না না আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। তারপর বলছে, ঝিল সাক্ষ্য তোমার পা ছুলে তো একটু প্রণাম করো। তো তখন আবার সতর্পা বলছে, দেখছো এই মেয়েটা কত জানে, আর এ তো জানেই না, সঙ্গের মতন দাঁড়িয়ে আছে। আরে ওর কেটে গেছে, ওর পায়ে কত ব্যথা লাগছে, ও সঙ্গের মতন দাঁড়িয়ে থাকবে না তো কী করবে? আর এদিকে ঝিলের মা 20,000 টাকা ধার করে নিয়ে পরে তত্ত্ব সাজাচ্ছে, কি দরকার ছিল এগুলো? এক প্রস্ত অপমান হওয়া, এক তো টাকা পয়সাও গেল, এক তো তোরা খেটে খাস, টাকা পয়সাও গেল, হ্যাঁ, উপর থেকে তোরা যাচ্ছিস ঝিলের বাড়ি, ওরা, আর এদিকে হ্যাঁ, ওরা মনে খুব আনন্দ, ওরা বলছে যে ঝিলের বাড়িতে যে আমাদেরকে তো নিমন্ত্রণ করিনি, ঝিলের বাড়িতে ঝিলকে গিফট দেব না, যখন ঝিল এইখানে আসবে তখন আমরা ঝিলকে গিফট দেব। মানে ঝিলের বন্ধুরা বলছে এমন কিছু দেব, ঝিলের বরকেও দেওয়া উচিত, এমন কিছু দেব যেটা ঝিল আর ঝিলের বরের দুজনারই কাজে লাগে। কেন বিয়েটা তো করেছে ঝিলের বর ঝিলকে না, তো সেই জন্য আমাদের দুজনাকেই দেওয়া উচিত। আর নীলি বলল যে মা আমিও যাব, ফটো তুলে চলে আসবো। ওর মারা বলছে না তোদেরকে যেতে হয় না, বলছে না যাবো। বিশে বলছিল আমি যাবো, তো বললো না না তুই যাস না বাবা, বেকার কী কথা বলে দিবে। নিয়ে বলছে ওর বাবা, তারপর ঝিলের মা বলছে যে আমার একটা বর, মানে
জামাইকে সোনার আংটি দেওয়ার ইচ্ছা আছে। আমাকে তো, আমি তো সবারই টাকা শোধ দিয়ে দিই, ওই জন্য আমাকে ধারও দিয়ে দিবে। যখন ঝিলের বাবা টাকা পাঠায়, আমিও কাজ করি, আস্তে আস্তে আমি শোধ দিয়ে দিব। আমি একটা, হ্যাঁ ওদের মতন পারবো না, তবে একটা মানে যতই হোক, মা তো যতটা কর্তব্য করছে, তবে এই কর্তব্যগুলো করা উচিত ছিল না। কারণ এই বেচারি এত টাকা পয়সা খরচ করে কিনলো, ওরা তো নেবেও না, সব ফেলেও দিবে। আর সেটা অবশ্যই এরা জানে, সেটাই বলছিল এরা। তারপরে বললো যে তোরা দেখ যাচ্ছিস এই যে তত্ত্ব দিতে, কিন্তু ওদের বাড়িতে খাস না, আমি তোদের জন্য মাংস ভাত বানিয়ে রাখবো, তোরা ঘরে এসে খাবি। বললো ঠিক আছে। নিয়ে সে তো গেল। এইদিকে ঝিলের ব্রাহ্মণরা বসে আছে, আর সাক্ষ্য বলছে যে বাবা তো নেই, মেজো কাকা আর বাবা, ওই দাদু তো এলো না। বলছে না, ওরা আসবে না, তুমি যে কি জোর করে খাওয়াবে নাকি? মানে সাক্ষ্যর মা বলতে লাগলো, বলছে জোর করে না, যখন সবাই খাচ্ছে তখন। তারপর দেখা গেল যে ওর মেজো কাকাটা আর ওর বাবাটা আসছে। তখন সুদর্শনা বলল যে আপনারা আসুন, ব্রাহ্মণরা বসে আছে নিয়ে। হ্যাঁ, ওইখানে শতরূপা বলে, এই তোমরা শোনো, এইখানে আসো। বলছে কি বলছো? বলছে তোমরা খেতে বসবে না? বলছে না, আমরা প্যান্ডেলে খাবো। তখন সুদর্শনা বলল যে আপনারা প্যান্ডেলে খাবেন কেন? একদিন যদি বইয়ের হাতে দুটি ঝিলের হাতের ভাত খেয়ে নেন তো কি, কোন অশুদ্ধটা হয়ে যাবে? আর এদিকে বলছে, তারপরে হ্যাঁ, সাক্ষর মাকে বললো যে তোমার ইচ্ছাও নেই, আর তুমি তেমনি করে বাবাকে আর মেজদাকে বলোও নিয়ে আসতে। বলছে এই তুমি চুপ করে থাকো, তুমি এই বাড়িতে থাকো না। বলছে বারবার গেস্টদের সামনে এই বাড়িতে থাকো না বলে অপমান কেন করো আমাকে, ইনসাল্ট কেন করো? সেটা অন্য কথা, কিন্তু বাবা, মেজদা, আপনি কি বাবার কথা সব সময় শুনেন? বাবা যে কাজ করে সেটা কি আপনি পেছুপেছু করেন? আজ বাবা নয়, বাবা নিজের মতে চলে এসছে গোটা জীবন। হ্যাঁ, তো বাবা সেটা করছে, আপনিও বাবার পেছু পেছু চললেন প্যান্ডেলে খেতে, বাবা যেটা বলে সেটা আপনি সব কাজ করেন। তারপরে বললো যে বাবা, ঝিলের মা এই বাড়িতে কাজ করতে বলে আপনি ঝিলের হাতের ভাত খাবেন না, তবে আপনি সেটা সবারই সামনে বলে দিন যে আপনি ঝিলের হাতে ভাত খাবেন না। সেই কথাটাই বলতে অসুবিধা কোথায়? তবে এত কিছুর মাঝেও সুদর্শনার কথাগুলো খুব ভালো ছিল, একদম বিচক্ষণ কথাবার্তা, আর কুশ নিরপেক্ষ ছিল। কুশ খুব একটা খারাপ সেটাও বলা যাচ্ছে না, কুশ ফটো তুলে যাচ্ছিল। তো এবার দেখা যাক আবার কি বিভ্রাট আসতে চলেছে, যখন ঝিল আবার সবারই পাতে দিবে, চৈতি আবার ল্যাং মারবে নাকি। কারণ এগুলো এলজি সিরিয়ালে এগুলো দেখতে আমরা অভ্যস্ত, আর প্রত্যেকটা সিরিয়ালে এইসব বস্তা পচা সস্তা সিন দেখি আর ভালো লাগে না। সে যাই হোক, সুষ্ঠুভাবে সব কিছু হোক। আর হ্যাঁ, এত কিছুর মাঝেও আমরা চাইবো যে সাক্ষ্য আর ঝিল এক থাকুক। এ তো হলো সিরিয়ালের কথা। এবারে আমি বলি যে যখন ঝিল বাড়ি ছেড়ে চলে গেছিল রাতে, তো ওদের ঘরের লোকরা কি কানে তেল নিয়ে, না নাকে তুলো দিয়ে, না ঘুমের ওষুধ খেয়ে, না কুম্ভকর্ণর ঘুম ভাঙছিল? তিতিরের বদমাশিগুলো দেখতে পায়নি, আর তিতির নাকি ওকে বাড়ি ছাড়া করবে। আর তারপরে ওই একটা কথা বলেছিলাম আমি, যে মা যদি ছেলেকে ভালোবাসে তো ছেলের ভালোবাসাটাকেও সম্মান দেয়। আর শিল্পীরা অনেক উদার থাকে। রায়পূর্ণা কী করে শিল্পী হলো, আর কী করে হচ্ছে যথেষ্ট কুটিল, মানে অশান্তিখোর মহিলা, দাম্ভিক মহিলা, এমনি শিল্পী হওয়ার কোনো যোগ্যতাই নেই এর। হ্যাঁ, আর ঠাকুমাটা, ঠাকুমার নামে, ঠাকুমা দাদুর নামে কলঙ্ক। ঠাকুমা দাদু নিজের ছেলে মেয়ের উপরে যে শাসনটা করে, নিজের নাতি নাতনির উপর সে শাসনটা করে না। বাস্তবে দেখেছি ঠাকুমারা নিজের নাতি নাতনিকে বন্ধুর মতন মনে করে, নাতি নাতনিরা যেটা পছন্দ করে সেইটাতেই সাথ দেয়, সেটাতেই পাশে থাকে। কিন্তু এইখানে দাদু ঠাকুমাটা অত্যন্ত দাম্ভিক, যে নিজের নাতির খুশিটাকে সম্মান দিতে পারছে না, ভালোবাসতে পারছে না। বলতে গেলে এরা নাতিকে ভালোই বাসে না। নাতিকে যদি সত্যিকারের ভালোবাসতো, নাতিকে যদি, তাহলে নাতির ভালোবাসাকেও এরা সম্মান করতো, নাতির ভালোবাসাকেও এরা ভালোবাসতো। তো এ বাস্তবে এটা দেখা যায় না। এরা হচ্ছে দাদু ঠাকুমার নামে কলঙ্ক। আর শতরূপা নিজেও এমন কিছু বড় ঘর থেকে আসেনি, তারপরেও চোখ গোল গোল করে এই মহিলাকে দেখলেই গা পিত্তিটা জ্বলে যাচ্ছে কেন কি জানি। আর এই তিতিরকে তো জাস্ট মনে হচ্ছে যেমন শূর্পণখা।
হ্যাঁ, সেই রাবণের সীতার তপবনে যে চেড়িগুলো ছিল না সীতাকে আগলাবার জন্য সীতার সঙ্গে, সেরকম ঠিক মনে হচ্ছে এই মেয়েটাকে। এটাকে তো দেখলেই গা পিত্তি জ্বলে। চৈতি হচ্ছে এক নম্বরের কুটনি। হ্যাঁ, এত কিছুর পরেও এরা অ্যালাউ করছে কি করে? আর এত কিছুর পরেও এবার তো মনে হচ্ছে এত কিছুর পরেও চৈতি নার্সিংহোমে চাকরিও করবে আর ঝিলকে দেখাবে যে দেখো আমি স্বাক্ষর পাশে থাকবো। তবে এইবারে একটা কথা বলি, ঝিল যেমন অভিমান করে চলে না যায়, কেন ঝিল খুব ভালো করে জানে যে সাক্ষ্য ওকে ভালোবাসে, তবেই ওকে বিয়ে করেছে চৈতিকে নাকচ করে। এরপরেও যদি যখন চৈতি তো ঘনিষ্ঠ হবার চেষ্টা করবেই সাক্ষ্যর সঙ্গে ঝিলকে দেখাবার জন্য, যে সম্পর্কটা ভাঙবার জন্যে, তখন যেন ঝিল যেমন না সাক্ষ্যকে ভুল বুঝে। আমরা দর্শকরা এটাই চাইব। যখন বিয়েটা হয়ে গেছে তখন এই বিয়েটা যেমন কোনো মতেই না ভাঙে, আর সাক্ষ্য ঝিল যেমন পরস্পরকে বিশ্বাস করে একসাথে থাকে। আর সাক্ষ্যর বাবা তো কোনো এর থাকা না থাকা সমান। ছেলের ভাত কাপড়ে থাকলো না, কোনো কিছুতেই যে থাকে না, তো ইনাকে নিয়ে তার কিছু বলার নেই। এবারে যখন ঝিলের উপর অত্যাচারগুলো হয় তখন উনি থাকেন না সিনে, আর যখন সব কিছু ঠিক হয়ে যায় তো একটু এসে নিপার ডায়লগ নিয়ে বাহাবাহি কুড়িয়ে নিয়ে যান, এটাও ঠিক না। হ্যাঁ, তো এ শিল্পীকে থাকা উচিত। আর ঠিক আছে বন্ধুরা, এবার আগামী দিনে আবার কি দেখতে পাবো? ভাত কাপড় দিতে যে ভাত দিতে যে পরে ব্রাহ্মণদের পাতে সবারই ভাত দিতে চৈতি আরও ল্যাংনা মারে, ঝিলকে ফেলে দেয়, যেমন এই জিনিসটা আর না দেখতে পাই। এই বস্তা পচা এপিসোড, মানে থার্ড গ্রেডের এই এপিসোডগুলো দেখে দেখে ফেড আপ হয়ে গেছে দর্শকরা। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন। ধন্যবাদ, বাই।